টু আড্ডা 24/7 WBCS টপার। দেখো, আজকে যে বিষয় নিয়ে আলোচনায় এসেছি খুব বহুল চর্চিত বিষয়, শুধু চর্চার জন্য নয়, আমাদের সবচেয়ে বেশি দুঃখের বিষয়, আমাদের লজ্জার বিষয়, আমাদের সংশয়ের বিষয়, আমাদের ভাবার বিষয়। শুধু আমাদের নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরও ভাবার বিষয়, যেটা বর্তমানে ভারতবর্ষ তথা পৃথিবী, পশ্চিমবঙ্গ তো বটেই, আলোড়ন তুলে দিয়েছে। এই নারকীয় হত্যাকাণ্ড, এই নারকীয় ভাবে ধর্ষণ কাণ্ড, যেখানে আমরা দেখতে পাই একজন তো নয়, অনেক 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 মানুষ জড়িয়ে রয়েছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে সেভাবে কিছু না আসলেও যেটা বোঝা যাচ্ছে, কমপক্ষে 7 থেকে 8 জন, হয়তো তারও বেশি মানুষ জড়িয়ে রয়েছে এই ধর্ষণ এবং রেপ কাণ্ডে, এবং তার সাথে সাথে এই নারকীয় হত্যাকাণ্ডে। আর এই সেই নারকীয় হত্যাকাণ্ডের অন্যতম একজন হোতা বলতে পারা যায়, এক ধরনের স্ক্যাপগোট, তাকে ধরা পড়েছে আজকে নয়, হত্যাকাণ্ডের কিছু দিনের মধ্যেই। তো সেই স্ক্যাপগোট, মানে আমি কোট আনকোট টার্মটা বলছি ঠিকই, বলতে পারা যায় যে ব্যক্তি ধরা পড়েছে সেই ব্যক্তির নাকি পলিগ্রাফ টেস্ট হবে নাকি ব্রেন ম্যাপিং। তো কি এই পলিগ্রাফ টেস্ট, কিভাবে হয় ব্রেন ম্যাপিং, চলো আজকের সেশনে ঠিক সেটাই তোমাদেরকে জানিয়ে দেবো। কি এই পলিগ্রাফ টেস্ট? জেনারেলি পলিগ্রাফ টেস্ট ব্যাপারটাই সাথে যে বিষয়টা জড়িত থাকে সেটা কি, এটাকে আমরা এক কথায় লাই ডিটেক্টর পরীক্ষাও বলে থাকি, যেখানে কোনো সন্দেহভাজন ব্যক্তি, যেমন বর্তমানের যে ব্যক্তিটি, যে অভিযুক্ত কোটানকোট যাকে রয়েছে, আমি অভিযুক্ত বলা উচিত নয় আইনের ভাষা, কারণ এখন অভিযুক্ত বলে প্রতিপন্ন হয়নি, বাট জানি না সে আদৌ অভিযুক্ত না, তাকে সামনে রেখে অভিযুক্তরা সব মজা দেখছে। তো সেই সন্দেহভাজন ব্যক্তির ক্ষেত্রে সে মিথ্যে বলছে, এটা কিনা বর্তমান সিবিআই তদন্তে উঠে এসছে, এবং সেই তদন্তে উঠে আসা বিষয়ে দেখা যাচ্ছে যে তাকে লাই ডিটেক্টর বা পলিগ্রাফ টেস্ট করা হবে। এবং এই লাই ডিটেক্টর বা পলিগ্রাফ টেস্টটা ব্যাপারটা কি, জেনারেলি কেউ যদি মিথ্যে বলে মানে এরকম কোনো তদন্তের ক্ষেত্রে, তাহলে সেটা ধরার একটা পরীক্ষা, যেখানে পুরোপুরিভাবে সেন্সার ব্যবহার করা হয়, যেখানে থাকে মোটামুটি 4 থেকে 6টি সেন্সার, এবং এই পলিগ্রাফ যে ব্যাপারটা, সেখানে একটা মেশিনও থাকে। এবং এ দেখো, পলি আর গ্রাফ মিলেই পলিগ্রাফ এসছে, পলি মানে অনেক, গ্রাফ মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। সেখানে কি করা হয়, এই সেন্সার থেকে একাধিক সংকেত একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে একটা মেশিন মারফত কাগজের স্ট্রিপে গ্রাফ আকারে রেকর্ড করা হয়। দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা বলে থাকি কিন্তু পলিগ্রাফ। তো এই পলিগ্রাফ সেটা কি কি, মানে কি কি ওঠে, কোন কোন বিষয়টা, অনেকগুলো বিষয় ওঠে। যে মিথ্যে বলে, ধরো সাপোজ কেউ খুব মিথ্যে বলছে, তার মধ্যে ধরো সত্য, না সত্যের জোর, আজকের দিনে আমরা সেটাই দেখতে চাইছি, আজকে সারা পশ্চিমবঙ্গবাসী সেটা দেখতে চাইছে, সত্যের জোর কোথায়। তো সত্যের জোর হয়তো দেখাতেও পারছি আমরা, আমি তুমি আমরা সবাই, বিভিন্ন জন বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে, তার নিজের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা প্রত্যেকে আজকে পথে নেমেছি, নামছি, হয়তো কেউ মানে নামবো, এরকমও অনেকে আছো, যাই হোক। তো সেখানে দাঁড়িয়ে এই যে পলিগ্রাফ টেস্ট, সেখানে আমরা দেখতে পাই সত্য বললে তার একটা কনফিডেন্সই আলাদা হয়, তার একটা জোরই আলাদা হয়। যখন মিথ্যে কথা বলা হয় না, কোথাও গিয়ে যদি সে এক্সপার্ট না হয় সেই ব্যাপারটার সাথে, তাহলে কিন্তু লাই ডিটেক্টরে সেটা ধরা পড়ে বা পলিগ্রাফ টেস্টে ধরা পড়ে। সেখানে কি হয়, শ্বাসের হারের পরিবর্তন হবে, ঘাম, রক্তচাপ, সোয়েটিং আসবে, রক্তচাপেরও চেঞ্জ আসবে, ওঠানামা করবে, এই সমস্ত কিছু কিন্তু সঙ্গে সঙ্গে পলিগ্রাফ টেস্টে ধরা পড়ে এবং বোঝা যায় তুমি মিথ্যে বলছে। এবং সেই বিষয়টার উপরে দাঁড়িয়েই কিন্তু অপরাধী যে মিথ্যে বলছে সেটাকে, তাকে চাপ প্রয়োগ করে সত্যি বলানোর চেষ্টা করা হয়। তবে হ্যাঁ, এখানেও কিছু সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, চলো সেগুলো জানবো আমরা এক এক করে। তো যেটা দেখা যাচ্ছে, এখানে শ্বাসের হারের পরিবর্তন হয়, রক্তচাপ, ঘাম, এগুলো দেখা হয়, এবং হাতে পায়ে সেন্সার পুরো লাগানো থাকে, এবং সেখান থেকে আসা সংকেতগুলোর মাধ্যমে এটা দেখা হয়। রক্তচাপ ঠিক আছে কিনা তা দেখার জন্য আলাদা একটি মনিটরও থাকে, যেটা আমাদের ব্লাড প্রেশার মনিটর। এছাড়া মিথ্যে বলতে চাইলে তার শরীরে নানা পরিবর্তন আসবে, এটা ফ্যাক্ট। তবে হ্যাঁ, যদি কেউ মিথ্যে বলতে চায় তার ক্ষেত্রেও পরিবর্তন না আসতে পারে, যদি কিনা তার একটা যোগা করার অভ্যাস থাকে, মানে মেডিটেশনের প্রপারলি, মানে আজকে করে কালকে মিথ্যে সে বলতে পারে, যে কিনা খুব নিজেকে আত্মসংযম, বোঝো তো, আত্মসংযম যার আছে সে কিন্তু মিথ্যে বললেও খুব
কনসিয়াসলি মিথ্যে বলতে পারে। সেক্ষেত্রে হয়তো এই চেঞ্জেসগুলো মানে তুমি আমি হয়তো ওটা ধরতে নাও পারতে পারি, কিন্তু মেশিন ধরে নেবে, পলিগ্রাফ টেস্টে ধরা পড়বে। কিন্তু আত্মসংযম যারা আছে তারা এটা নাও ধরা পড়তে পারে। মানে এটা সব সময় যে 100% কারেক্ট এই পলিগ্রাফ টেস্ট সেটা কিন্তু কখনো বলা যায় না। তো এখানে যেটা হচ্ছে হাতের মানে পায়ের আঙুলে তালুতে তড়িৎ প্রবাহে লক্ষ্য করা যায়। এই পরীক্ষায় দুটো নল বুক এবং পাকস্থলীর আশেপাশেও যুক্ত করা হয়, সেখান থেকেও নানা ধরনের সংকেত আসে এবং আসবেই। যারা কিনা প্র্যাকটিস করেনি বা প্র্যাকটিস নেই যাদের, এবং বললাম যারা যারা মেডিটেশনের সাথে প্রপার একদম দীর্ঘদিন মেডিটেশন করছে তাদের ক্ষেত্রে নাও আসতে পারে, সম্ভাবনা রয়েছে। কিন্তু বেশিরভাগেরই মিথ্যে বলার সময় পরে না, মিথ্যে বলতে গেলে বুক কাঁপবেই কাঁপবে, এবং সেটাই কিন্তু লাই ডিটেক্টরে ধরা পড়ে। সেগুলো থেকে নানা ধরনের সংকেত পাওয়া আসে এবং এগুলো থেকেই বোঝা যায় সন্দেহভাজন ব্যক্তি সত্যি বলছে না মিথ্যে বলছে। তার মিথ্যে বা সত্যিটাকে কিন্তু পুরোপুরি তুলে ধরা যায় এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে। প্রথমে 3-4টে সহজ প্রশ্ন তাকে জিজ্ঞাসা করা হয়। তার একটা প্রশ্ন মানে যখন ওই মেশিনগুলো, দেখো ছবিটা তোমার পাশেও রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ আশা করি, এইভাবে পুরো বিভিন্ন যন্ত্র দিয়ে তাকে আটকানো হয়, মানে বিভিন্ন যন্ত্র তার বডিতে সেট করা হয়ে থাকে এবং সেখানে কিছু প্রশ্ন প্রথমে হতে থাকে। সেখানে প্রশ্নগুলোর উত্তর কিভাবে আসে, হ্যাঁ বা না আকারে বলাই হয়, তুমি হ্যাঁ বা না হিসেবে প্রশ্নের উত্তর দাও। যে যাকে মনে করা হচ্ছে সে মিথ্যে বলতে পারে বা মিথ্যে বলার সম্ভাবনা রয়েছে তাকে এভাবেই প্রশ্ন করা হয়, এবং তার শরীরের ওই প্রশ্নের সাথে সাথে কি কি চেঞ্জেস আসছে সেগুলো কিন্তু প্রপারলি দেখা হয়, এবং তার এই চেঞ্জেসের উপরে দাঁড়িয়েই কিন্তু ফলাফল এখানে উঠে আসে। এবার এটা কতটা নির্ভরযোগ্য, এটা একটা সবচেয়ে বড় প্রমাণ। বিশেষজ্ঞরার কথা অনুসারে মিথ্যে বলার ফলে মানসিক চাপ বেড়ে যাবেই, ফ্যাক্ট, এটা হবে। এবং স্ট্রেস সেটা ধরা পড়ছে কোথায়, সেই স্ট্রেসটা ধরা পড়ছে গ্রাফে, মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে। যদি অনেকেই মনে করছেন যে প্রশ্নের উপরে টেস্টের নির্ভুলতা, কিন্তু এটা সন্দিহান রয়েছে, কারণ এক্ষেত্রে 80-90% নির্ভুল রিপোর্ট পাওয়া গেলে সব ক্ষেত্রে যে নির্ভুল রিপোর্ট হবেই হবে এমনটা কিন্তু কোনো কথা নেই। মানে প্রায় 80-90% নির্ভুলতাই আসে। কিন্তু ওই যে বললাম যার যার ক্ষেত্রে হয়তো প্র্যাকটিস করে আসছে দীর্ঘদিন ধরে এগুলোর সাথে হ্যাবিচুয়েটেড, মানে যাকে বলতে পারি আমরা দাকি আসামি, তাদের ক্ষেত্রে কিন্তু পলিগ্রাফ টেস্টের রিপোর্টে কিছু না কিছু চেঞ্জেস কিন্তু আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে। পলিগ্রাফ টেস্টের সাথে সাথে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ব্রেন ম্যাপিং। দেখো এই যে অভিযুক্ত ব্যক্তি, তার ব্রেন ম্যাপিং হবে কিনা সন্দেহ রয়েছে, তবে পলিগ্রাফ টেস্ট হবে। কিন্তু এই পলিগ্রাফ টেস্ট করার আগে অবশ্যই ভাবে আদালতের কিন্তু পরামর্শের দরকার আছে। আদালতের একটা বলতে পারো যে তোমার একটা কি বলবো, তার পারমিশনের দরকার আছে। কারণ এক্ষেত্রে সংবিধানের একটা, আমাদের ভারতের সংবিধানের যে মৌলিক অধিকার সেটা কিন্তু ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাকে বলা হয় তোমার সেলফ ডিসক্রিমিনেশন, সেলফ ইনস্ক্রিমিনেশন, অর্থাৎ কোনো ব্যক্তিকে জোর করে তার নিজের এগেনস্টে রাজসাক্ষী করানো যাবে না, তাকে মুখ দিয়ে জোর করে প্রেশার ক্রিয়েট করে বলানো যাবে না যে সেই দোষী, যেটা সেলফ ইনস্ক্রিমিনেশনের মধ্যে পড়ে। আর্টিকেল নাম্বার 20 সাবক্লজ 3 এর মধ্যে এটা কিন্তু মেনশন আছে আমাদের ভারতের সংবিধানে। আর্টিকেল নাম্বার 20 সাবক্লজ 3 তে মেনশন করা আছে যে কোনো ব্যক্তিকে জোর করে বলানো যাবে না যে তুমি দোষী, তুমি এটা স্বীকার করো। তবে যেখানে এরকম আমাদের প্রচন্ড ক্রিটিক্যাল কেস, যেখানে যেখানে দেখা যাচ্ছে যে কোনো জায়গায় পৌঁছানো যাচ্ছে না, কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না, এবং যে অপরাধী সে হয়তো বারংবার মিথ্যে বলছে, এটা তদন্তকারী অফিসাররা, তদন্তকারী টিম যদি বুঝতে পারেন, তখন কিন্তু আদালতের পরামর্শে অথবা সেই ব্যক্তির মত নিয়ে তাকে এই পলিগ্রাফ টেস্টে করানো হয়। যেটা এই ক্ষেত্রে হয়েছে, এই বর্তমানে যে আরজিকর কেস, সেই কেসে আমরা কি দেখতে পাচ্ছি, যে অভিযুক্ত বর্তমানে আদৌ অভিযুক্ত কিনা আমরা শিওর নই, কিছু তো কিছু যোগ আছে অবশ্যই, বাট প্রপার অভিযুক্ত সে নাও হতে পারে, যদিও সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, আমি বলতে পারি না যে নাও হতে পারে। তো যাই হোক, সেই যে ব্যক্তি যে অভিযুক্ত, তার ক্ষেত্রে কিন্তু আদালতের পরামর্শ নিয়েই, আদালতের পারমিশন নিয়ে বলতে পারো, তার কিন্তু এই পলিগ্রাফ টেস্ট হচ্ছে। এর সাথে সাথে নেক্সট যে পয়েন্টটা চলে আসে, নার্কো অ্যানালিসিস কি হবে না হবে না। নার্কো অ্যানালিসিস কি ব্যাপারটা দেখো, আমরা বলতে পারি যে পলিগ্রাফ টেস্টকে যেমন আমরা এক কথায় বলে থাকি লাই ডিটেক্টর, ঠিক সেরকম এই নার্কো অ্যানালাইসিসকে আমরা বলতে পারি ট্রুথ সিরাম। মানে পলিগ্রাফ টেস্ট অতটাও কষ্টের থাকে না, কিন্তু ট্রুথ সিরাম ওয়ান টাইপ অফ কষ্টসাধ্য। কার কষ্টসাধ্য? যার উপরে এটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। কি জিনিস? ট্রুথ সিরাম। চলো দেখে নেওয়া যাক। বেসিক্যালি নার্কো অ্যানালাইসিস টেস্ট বেসিক্যালি এক ধরনের ড্রাগ প্রয়োগ করা হয় কোনো ব্যক্তিকে। ড্রাগ মিনস
অবশ্যই আমাদের ওষুধ সংক্রান্ত সমস্ত বিষয়কে ড্রাগ বলি। সেই ড্রাগটা হচ্ছে সোডিয়াম পেন্টাথল। সোডিয়াম পেন্টাথল কিন্তু ইনজেক্ট করা হয়, এবং সোডিয়াম পেন্টাথল ছাড়াও আরো বেশ কতগুলো অপশনাল ড্রাগস আছে যেগুলো ইউজ করা যেতে পারে। আমরা এক এক করে জানবো সবগুলো। যার থ্রু দিয়ে দেখা যাচ্ছে এই ড্রাগটা প্রয়োগ করে তাকে এক ধরনের বলতে পারো যে হিপনোটিক করে রাখা হয়, এবং সেক্ষেত্রে সে সত্যি বলতে বাধ্য ওই হিপনোটিজম অবস্থাতে। ঠিক আছে, তবে নার্কোটিক অ্যানালাইসিস টেস্ট বললামই যে এটা খুব একটা যে নার্কো অ্যানালাইসিস টেস্টটা যে খুব এই ঘটনার ক্ষেত্রে করা হবে এখন অবধি জানা যাচ্ছে না। তো এই টেস্টটা কি করে করা হয়, এটাকে আমরা বললামই ট্রুথ সিরামও বলা হয় বা ট্রুথ ড্রাগসও বলা হয়ে থাকে। এক্ষেত্রে যেটা করা হয় যে a few of the best known drug এখানে ইউটিলাইজ করা হয়। একটা হচ্ছে সেকনল ইউজ করা হতে পারে আমাদের সোডিয়াম পেন্টোথল, যেটা তোমাদের বললামই, সোডিয়াম অ্যামাইটাল ইউজ করা হতে পারে ফেনোভার্টিবল, এটাও ইউজ করা হতে পারে। এই অপশনাল ড্রাগসগুলো কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে। তবে জেনারেলি বেশি প্রয়োগযোগ্য যে ড্রাগসটা, সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য যে ড্রাগসটা এক্ষেত্রে করা হয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই ভাবে সোডিয়াম পেন্টাথল। ওকে, এবং এর মাধ্যমেই ব্যক্তিকে সাধারণত অবশ করে রাখা হয় এবং তারপর তার কাছ থেকে ওই অবশকালীন অবস্থায় বিভিন্ন প্রশ্ন করা হয় এবং তার স্বীকারোক্তি আদায় করা হয় ওই মোমেন্টে দাঁড়িয়ে। এটাই হচ্ছে আমাদের এই বিশেষ ড্রাগটার উপযোগিতা। এবং এটা কিন্তু অবশ্যই এটাও কিন্তু 20 নাম্বার যে আমাদের আর্টিকেলস রয়েছে সংবিধানের 20-3 সাব ক্লজ 3, সেই আর্টিকেলসের এগেনস্টেই যায়। ওকে, সো এক্ষেত্রে আমরা নার্কোটিক স্টেটের ক্ষেত্রে যেটা হয়, মেন্টাল হেলথ কিন্তু কোন কোন ক্ষেত্রে এটাকে ইউজ করা হয়। দেখো, এরকম তো কেস আছেই যেটা আমরা অ্যাট প্রেজেন্ট দেখতে পাচ্ছি, এরকম দোষ স্বীকারোক্তির। এছাড়াও আমরা বলতে পারো যে মেডিকেল ফিল্ডে তো এটা ইউজ হয়, যেমন ধরো রিস্টোরিং স্পিচ টু মিউট পারসন, কেউ একজন মিউট, হয়তো কথা বন্ধ করে দিয়েছে কোনো একটা বিভীষিকাময় কোনো ঘটনার জন্য, তার মুখ থেকেও অনেক কথা বের করার ক্ষেত্রে বা বিভিন্নভাবে, মানে এটা বেসিক্যালি তোমার আমাদের অপরাধ বিজ্ঞানের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। তো এক্ষেত্রে অনেক কিছু কিন্তু বিষয় একজন ব্যক্তি যার উপর ইউটিলাইজ করা হচ্ছে সেক্ষেত্রে দেখা হয়। এই নার্কোঅ্যানালাইসিস টেস্টের সাথে আরো একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে ব্রেন ম্যাপিং। ব্রেন ম্যাপিং এর ক্ষেত্রে কি হয়, ব্রেনের ম্যাপিংটা জেনারেলি তোমার একটা ধরনের মেশিন তার ব্রেনের মধ্যে লাগানো হয়, এবং এই ব্রেন ম্যাপিং এর থ্রু দিয়ে দেখা যায় যে 300p, মানে আমাদের ব্রেন ম্যাপিং এর ক্ষেত্রে কতগুলো ব্যাপার আছে। যদি দেখা যায় যে 300p এর বেশি রয়েছে, 300p তে আমরা যদি ব্রেন ম্যাপিং এ দেখা হয় সেটা কিন্তু ঠিকঠাক, কিন্তু তার থেকে বেশি বা কম হলে সেটা কিন্তু মিথ্যে কথা বলার একটা জায়গা থাকে। আর এই যে পলিগ্রাফ টেস্টের কথা বলছিলাম, সেক্ষেত্রে একটা রেঞ্জ থাকে 6 থেকে +6 এর মধ্যে। যদি পলিগ্রাফ টেস্টে কারো রিপোর্ট মাইনাসের দিকে আসে, তার মানে সে সঠিকভাবে আনসার কিন্তু দিচ্ছে না মাইনাসে র্যাঙ্ক করলে। আর যদি প্লাস হয় তাহলে সেক্ষেত্রে মানে -6 to +6 এর মধ্যে রেঞ্জটা ভ্যারি করে। মাইনাস হলে সে মিথ্যে কথা বলছে, এটা ধরা যেতে পারে, আর প্লাস হলে সে সত্যি দিকে যাচ্ছে, এটা ধরা হতে পারে। ঠিক আছে, মানে পজিটিভ দিকটাই ধরা হয়, বাট মাইনাস হলে কিন্তু সে মিথ্যে বলছে এবং সেটা কিন্তু ডিটেক্টরে ধরা পড়ে যায়। ওকে, সো এবার আমরা চলে আসি এই দুটোর মধ্যে জেনারেলি ডিফারেন্স কোথায়, নার্কো অ্যানালাইসিসের সাথে পলিগ্রাফের ডিফারেন্স। দেখো, এটাকে আমরা লাই ডিটেক্টর তো বলছি, নার্কো টেস্টটাকে আমরা ট্রুথ সিরাম বলে উল্লেখ করছি। তবে যেখানে দেখা যাচ্ছে পলিগ্রাফের পরও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছি না আমরা, কোনো তদন্তকারী সংস্থা, তদন্তকারী অফিসার সিদ্ধান্তে পৌঁছতে পারছে না, তখনই কিন্তু এটাকে ইউজ করা হয়ে থাকে। মানে কোথায় কোথায় ইউজ করা হয়েছিল এই নার্কো অ্যানালাইসিস কেস? দেখো, নার্কো অ্যানালাইসিস টেস্টটাকে আমরা ইন্ডিয়ার যদি কোনো বড় বড় কেসে ইউজ করা হয়, সব ক্ষেত্রে যখন তখন এটাকে ইউজ করা যেতে পারে না বা জানা যায়, মানে করাটা উচিত নয়। বেসিক্যালি রাজেশ তলোয়ার কেস 2013তে যে কেস ছিল, সেখানে কিন্তু নার্কো অ্যানালাইসিস টেস্ট, পলিগ্রাফ দুটোই করানো হয়েছিল এবং ব্রেন ম্যাপিং টেস্টও হয়েছিল। আমরা এর পরপরই দেখবো যে কেসটা, সেটা হচ্ছে আভায়াস ডেথ কেস, যার সাথে 2020 সালের যে কেসটা ছিল সেটাও। আমরা বর্তমানে যার কথা বলতে পারি তিলোত্তমা কেস, সেই তিলোত্তমা কেসের সাথেই হয়তো জড়িত, মানে একই রকমের ঘটনা, যেখানেও কিন্তু এই নার্কো অ্যানালাইসিস টেস্ট হয়েছিল। এছাড়া হাতরাস কেস, যেটা 2020তে হয়, সেখানে ইউজ হয়েছিল। আমরা অপেক্ষায় থাকবো যে আমাদের
যে ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের যে দুঃখজনক ঘটনা, এটা শুধু দুঃখজনক ঘটনা নয়, এটা কোনো এরকম ঘটনা নয় যে ভাই আমরা সমাজ থেকে বিচ্যুত হয়ে গেছি, এটাকে যা খুশি তাই বলে চালিয়ে দেব। এটা আমাদের সমাজের ঘটনা, আমার তোমার পরিবারের ঘটনা, আমার তোমার ভবিষ্যতের ঘটনা। তাই চুপ করার নয়, আজকে দিন এসছে আওয়াজ তোলার। উই ওয়ান্ট জাস্টিস। আমরা সবাই, আমি তুমি আমরা আমরা প্রত্যেকে জাস্টিস চাই, এবং জাস্টিস চাই প্রপার ওয়েতে, যাতে করে প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক। এবং যার সাথে আমাদের তিলোত্তমার সাথে যে ঘটনাটা ঘটেছে তার এবং তার পরিবার যেন প্রকৃত বিচারটা পায়। যদিও এই বলাটা বোধহয় এখানে হতে পারে না, কারণ এটা আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে, ভারতের প্রত্যেকটা মানুষকে, প্রতিটা বাঙালিকে নাড়িয়ে দিয়েছে, বিশ্বের যে যে কোনায় যারা বাঙালিরা রয়েছে। তো এরকম ঘটনা ভবিষ্যতে যেন না হয়, এটা তো আমরা প্রত্যেকে চাইবো। কিন্তু এই ঘটনা পরও আমরা দেখতে পাচ্ছি একের পর এক রেপ কেস ইন্ডিয়াতে হয়ে চলেছে, পশ্চিমবঙ্গে হয়ে চলেছে। এর কি সত্যি কোনো বিচার নেই? কি চাও তোমরা? কি চায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম? কি চায় আমাদের এই ছাত্র সমাজ? অবশ্যই জানাও। দেখো, এই টেস্ট এর মাধ্যমে রিপোর্ট কতটা কি আসবে, কারণ ময়নাতদন্তের রিপোর্ট বা যাকে আমরা পোস্টমর্টম রিপোর্ট বা পিএম রিপোর্ট বলি, সেই রিপোর্টেও কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে সঠিক তথ্য হয়তো নেই, এবং সেকেন্ড পিএম করার সুযোগটাও আর নেই। এর পেছনে কি রয়েছে? সেখানে একটা বড়সড় জবনিকা রয়েছে। এই জবনিকাটা উঠে গেলেই হয়তো একটা অন্য কিছু জগৎ বেরিয়ে আসবে, যে জগৎকে হয়তো অন্য গল্প দেবে, অন্য কথা বলবে। হয়তো শুধুমাত্র রেপ, শুধুমাত্র মার্ডার নয়, এটা হয়তো নয়, এটা অবশ্যই এর পেছনে রয়েছে বড় কিছু, বড় কোনো ষড়যন্ত্র, বড় কোনো কনস্পিরেসি। যে কনস্পিরেসি যদি প্রকাশ পেত, যদি আমাদের তিলোত্তমা স্বয়ং বেঁচে থাকতো যে কোনোভাবে, তাহলে হয়তো জানি না অনেক কিছু হতে পারতো। সেই কারণে হয়তো তাকে সরিয়ে দেওয়া, তাকে শেষ করে দেওয়া, এরকম দগ্ধে শেষ করা, যেটা বিরল থেকে বিরলতম ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে, আমাদের ভারতের ইতিহাসে। তোমরা কি চাও? অবশ্যই আমি জানি তোমরা, আমাদের ছাত্র সমাজ, আমাদের স্টুডেন্টসরা, অ্যাসপিরেন্টসরা প্রত্যেকে চাও একটা দুর্নীতিমুক্ত সমাজ, প্রত্যেকে চাও একটা সুস্থ স্বাভাবিক বেঁচে থাকার মতো সমাজ, প্রত্যেকে চাও একটা সঠিক বিচার পাওয়ার সমাজ। জানাও প্রত্যেকে কমেন্ট করে। আজ আর বসে থাকা নয়, আমরা সবাই এক কণ্ঠে বলে উঠি উই ওয়ান্ট জাস্টিস। এবং আমরা জানি, আমাদের বিশ্বাস আছে